আমরা তাহলে গত কয়েকটা ক্লাসে থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল পড়ছিলাম। থার্মোডাইনামিক্সের সেকেন্ড লতে আমরা গত ক্লাসে এনট্রপিকে ডিফাইন করেছি। এই এনট্রপি ছিল এস, ডেল্টা এস, এবং এনট্রপির একটা মেজারমেন্ট বের করেছি যে ডেল্টা এস সমান আমরা পেয়েছি যে এন সিভি ln T2 by T1 plus nR ln V2 by V1. This is the general expression of entropy. এইটা আমরা পেয়েছি। এবং গত ক্লাসে আমরা এখান থেকে দেখিয়েছিলাম যে যে কোনো নাম্বার অফ আইডিয়াল গ্যাসের এনট্রপি অফ মিক্সিংটা কি হয়? পজিটিভ। আচ্ছা, আজকের ক্লাসে আমরা প্রথমেই একটা জায়গাতে আসবো যে আমরা কার্নোট সাইকেলে প্রথম ক্লাসে বলেছিলাম যে এইটা যদি একটা আমার কার্নোট সাইকেল হয় তাহলে কার্নোট সাইকেলে এই ভি আর পি ডায়াগ্রাম হচ্ছে গিয়ে এইটা টোটাল ওয়ার্ক যে ডব্লিউ টোটাল সেইটা যদি আমরা পিভি ওয়ার্কটা বলি, দ্যাট ইজ বেসিক্যালি যেমন এরিয়া এনক্লোজড বাই দিস কার্নোট ডায়াগ্রাম, মানে এর ভেতরে যে এরিয়া সেইটাই হচ্ছে গিয়ে টোটাল পিভি ওয়ার্ক। কিভাবে আমরা দেখাবো? ধর এইটা যদি V1 V2 V3 এবং V4 হয়, সবগুলোই রিভার্সেবল প্রসেস, অল আর রিভার্সেবল প্রসেস। টোটালটাই এখান থেকে এই টোটালটাই হচ্ছে আমার রিভার্সেবল প্রসেস। তাহলে রিভার্সেবল প্রসেসে আমরা প্রথম থার্মোডাইনামিক্সের ক্লাস এরকম করে পড়ছিলাম যে মানে চিন্তা কর যেরকম V1 থেকে V2 একটা স্টেট এখান থেকে এখানে গেল, তাহলে রিভার্সেবল প্রসেসে যে হয় যে টোটাল ওয়ার্ক সেইটা হয় এইটা, নিচে যে আছে এরিয়া এইটা হয় গিয়ে আমার টোটাল ওয়ার্ক। তাহলে এখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমরা এলাম, তাহলে এইটার জন্য স্টেপ 1 এর জন্য আমার টোটাল ওয়ার্ক কোনটা হবে? এইটা, এই হবে গিয়ে আমার স্টেপ 1 এর জন্য টোটাল ওয়ার্ক হচ্ছে গিয়ে আমার এইটা ফর স্টেপ 1 এর জন্য টোটাল ওয়ার্ক হচ্ছে গিয়ে আমার এইটা। স্টেপ 2 কোথায়? না V2 থেকে V3। তাহলে স্টেপ 2 এর জন্য যদি আমরা টোটাল ওয়ার্কের কথা বলি তাহলে আবার এইটা এইটা। তাহলে এই দুটো কি আমার হলো না এক্সপানশন হচ্ছে ওয়ার্ক ডান বাই দা সিস্টেম, ফলে W এর ভ্যালু মানে পজিটিভ, ফলে এইটা। এবারে স্টেপ 3 কোথায়? না V3 থেকে আমার হচ্ছে V4, এইটা V3 V4। তাহলে স্টেপ 3 এর জন্য যে ওয়ার্কটা সেইটা হবে কি আমার নেগেটিভ, কারণ কম্প্রেশন। তাহলে সেটা যদি এখান থেকে বাদ যায় তাহলে দেখ এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এইটা বাদ চলে গেল, এই আমার বাদ চলে গেল, এই স্টেপ 3 হচ্ছে এই আমার বাদ চলে গেল, এইটা এই আমার বাদ চলে গেল। এবারে স্টেপ 3 এটা। স্টেপ 4 ও কি আমার কম্প্রেশন, এখান থেকে এইটা, তাহলে তার নিচে যে এরিয়া সেইটা বাদ যাবে, ফলে এটাও বাদ চলে গেল, এই স্টেপ 4 এটাও আমার বাদ চলে গেল। তাহলে কে আমার পড়ে থাকলো? দেখ শুধু ওই বক্সের ভেতরে যে আমার জায়গাটা সেইটাই পড়ে থাকলো, দ্যাট ইজ দা টোটাল ওয়ার্ক W টোটাল এরিয়া আন্ডার দিস কার্নোট সাইকেল। মানে কার্নোট সাইকেলের ভেতরের যে জায়গাটা সেটাই হচ্ছে W টোটাল। এইটা আমরা এইভাবে প্রুভ করতে পারি। বেশ, তাহলে আজকের ক্লাসের এই পার্টটা আমাদের উদ্দেশ্য ছিল প্রথম, যেটা মুখে বলেছিলাম আমরা সেটা আজকে আবার দেখিয়ে দিলাম যে এই কার্নোট সাইকেলের ভেতরে
এরিয়া সেটাই হচ্ছে ডব্লিউ টোটাল। এইবারে দেখ আমরা কার্নোট সাইকেলের ক্ষেত্রে কার্নোট সাইকেলটাকে আমরা বারবার এইভাবে দেখিয়েছিলাম কি না, এইখানে একটা হায়ার টেম্পারেচার রিজার্ভার আছে, এখানে একটা লোয়ার টেম্পারেচার রিজার্ভার আছে। ওই কার্নোট সাইকেলটাকে খুব ছোট করে আমরা যদি দেখাই তাহলে কি দেখাতে পারি না, হায়ার টেম্পারেচার থেকে কতটা হিট অ্যাবজর্ব করছে না Q2, আর লোয়ার টেম্পারেচারে কতটা হিট রিলিজ করছে ওটা হচ্ছে Q1। হায়ার টেম্পারেচার T2, লোয়ার টেম্পারেচার রিজার্ভারের হিট হচ্ছে টেম্পারেচার হচ্ছে T1। তাহলে নেট কতটা কাজ ইঞ্জিনটা করবে, মানে সারাউন্ডিং এর উপরে কতটা কাজ করবে, সেইটা কি হবে না W টোটাল সমান হবে Q2 মাইনাস Q1। কতটা অ্যাবজর্ব করলো, কতটা লোয়ার টেম্পারেচারে ছেড়ে দিল, এবং অতি অবশ্যই T2 গ্রেটার দেন T1। তাহলে এইটাই হচ্ছে কি আমার খুব সহজ কথাতে বললে দিস ইজ দ্য ডায়াগ্রাম অফ দ্য অ্যাকচুয়াল কার্নোট, যে আমার কার্নোট হিট ইঞ্জিন। এইটাই হচ্ছে গিয়ে কার্নোট হিট ইঞ্জিনের এক্সপ্রেশন, মানে একটা ডায়াগ্রাম। আচ্ছা, এইটা ছাড়া কার্নোট হিট ইঞ্জিন ছাড়া এই সিমিলার টাইপের ইঞ্জিন আর কোথায় কোথায় হয়, তার একটা এক্সাম্পল হচ্ছে কি আমাদের রেফ্রিজারেটর। বাড়িতে যে আমাদের রেফ্রিজারেটর আছে তার অপারেশনটাও কিন্তু এই কার্নোট সাইকেলের থিওরিটা মেনে হয়, কিন্তু সেখানে একটু উল্টা রকমের। কি যেমন কিরকমই না, সেখানে রিভার্স হইতে হয়, এই মানে কিরকম রিভার্স হইতে হয়, এটা V1, এটা V2, এটা V3, এটা V4। এখান থেকে প্রথমে এদিকে, তারপরে এদিকে, তারপরে এদিকে, তারপরে এদিকে, এই V, এই P। এইটা হচ্ছে রেফ্রিজারেটরের এক্সপ্রেশন, মানে একটা কোনো রেফ্রিজারেটরের ভেতরে কার্নোট সাইকেলটা অপোজিট দিকে অপারেট করছে। আচ্ছা, এইটা হচ্ছে কি আমার T2, এটা হচ্ছে কি আমার T1। এবারে এরকম রাখতে পারিস, বা কেউ কি করতে পারিস যে মানে কার্নোট সাইকেলটাকে ঠিক রাখার জন্য এরকমও বলতে পারিস যে এটা আমার V2 থাক, এটা আমার V4 থাক। ভি গুলোকে কোনো চেঞ্জ করলাম না, শুধু ডিরেকশনটাকে আমরা চেঞ্জ করে দিলাম। তাহলে এইবারে আমরা দেখ, যদি এরকম করে একটু বলি যে এইখানে এফিসিয়েন্সি সাইন, রেফ্রিজারেটরের এফিসিয়েন্সি, চিন্তা কর একটা রেফ্রিজারেটর কি করে না ভেতরের জায়গাটাকে ঠান্ডা করে, তাহলে রেফ্রিজারেটরের এফিসিয়েন্সি কি হবে, সাই সমান হিট অ্যাবজর্বড ফ্রম লোয়ার টেম্পারেচার রিজার্ভার, হিট অ্যাবজর্বড ফ্রম লোয়ার টেম্পারেচার রিজার্ভার বাই নেট ওয়ার্ক ডান অন দা সিস্টেম, এখানে কি ছিল, কতটা হিট অ্যাবজর্ব করছে ফ্রম হায়ার টেম্পারেচার রিজার্ভার থেকে নেট ওয়ার্ক ডান অন দা সারাউন্ডিং, মানে বাই দা সিস্টেম। এখানে ঠিক উল্টোটা, লোয়ার টেম্পারেচার থেকে কতটা হিট অ্যাবজর্ব করবে, মানে ফ্রিজ কি করছে, ভেতর থেকে আরো কত হিট টেনে বাইরে ছেড়ে দেবে, ফলে
ভেতরটা আরো বেশি আমার ঠান্ডা হবে। একটু চিন্তা কর যে রেফ্রিজারেটরের মেকানিজমটা কি না, ভেতর থেকে একটা মেশিন কতটা হিট আরো টেনে বাইরে ছাড়বে, ফলে ভেতরটা আরো বেশি ঠান্ডা হবে। তাহলে ভেতরটা হচ্ছে আমার লোয়ার টেম্পারেচার রিজার্ভার। তাহলে একটা ভালো রেফ্রিজারেটর এফিসিয়েন্সি হাই, হিট অ্যাবজর্ব from lower temperature reservoir by work done on the system। তাহলে এইটাকে আমরা তার এক্সপ্রেশনটা আমরা কি করে পেতে পারি না, তার এক্সপ্রেশনটা দেখ, আমরা যদি এইভাবে একটু বলি যে সেখানে দেখ যদি এরকম দিক থেকে যায়, এটা এই এই এরকম করে যায়, তাহলে এইটা হচ্ছে কি আমার রিভার্সেবল অ্যাডিয়াবেটিক প্রসেস। এই স্টেপটা রিভার্সেবল আইসোথার্মাল, এটা রিভার্সেবল অ্যাডিয়াবেটিক, এইটা রিভার্সেবল আইসোথার্মাল। তাহলে অলরেডি আমরা জানি W টোটাল সমান কি এই রিভার্সেবল আইসোথার্মাল এক্সপানশন, আর এইটা তখন হবে কি আমার রিভার্সেবল আইসোথার্মাল কম্প্রেশন। এই দুটো স্টেপের যোগফল কি হবে মাইনাস nRT1 ln V3 বাই V4 মাইনাস nRT2 ln V1 বাই V4। তাহলে এই স্টেপটা কি হবে, এই স্টেপের ওয়ার্ক মাইনাস nRT1 ln V3 বাই V4, আর এটার কি হবে মাইনাস nRT2 ln V1 বাই V4। সরি, এইটা হচ্ছে V2 বলেছি, V1 বাই V2 এইটা। তাহলে এবারে আমরা এই দুটো অ্যাডিয়াবেটিকের মধ্যে যে রিলেশনশিপ কি আছে যে আমাকে দেখতে হবে। তাহলে এইটার কি হবে T2 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান এখানে কি হবে T1 V4 টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে আমরা কি লিখতে পারি T2 বাই T1 সমান V4 বাই V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1। একটা হলো। এই দুটোর মধ্যে কি হবে না V3 T1 V3 টু দি পাওয়ার গামা মাইনাস 1, এখানে কি হবে T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এবারে যদি লিখি যে T2 বাই T1 সমান V3 বাই V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, এইটাকে ইকুয়াল করলে কি পাবো V4 বাই V1 সমান V3 বাই V2। তাহলে V3 বাই V4 V3 সরি এইটাকে যদি নিয়ে আসি যে V1 বাই V2 V1টাকে এখানে নিয়ে যাই সমান V4 বাই V3। তাহলে V1 বাই V2 এর জায়গায় যদি এটাকে বসিয়ে দিই কি হবে মাইনাস nRT1 ln V3 বাই V4 মাইনাস nRT2 ln V4 বাই V3। এটাকে যদি ঘুরিয়ে দেই কি হবে মাইনাস nRT1 ln V3 বাই V4 প্লাস nRT2 ln V3 বাই V4। এটা হলো কি আমার W টোটাল। আচ্ছা, তাহলে এখানে লোয়ার টেম্পারেচার রিজার্ভার হচ্ছে এইটা, সেখানে হিট অ্যাবজর্ব, তাহলে এফিসিয়েন্সি সাইন এক্সপ্রেশন কি হবে Q1 বাই W টোটাল, Q1 বাই W টোটাল। এখানে কিন্তু মাইনাস সাইনটা আসবে না, আমরা যেটা কোথায় পেয়েছিলাম, আমরা যেটা কার্নোটের হিট ইঞ্জিনে পেয়েছিলাম মাইনাস W টোটাল, কারণ ছিল ওয়ার্ক ডান বাই দা সিস্টেমের জন্য মাইনাসটা আনছিলাম। এখানে কিন্তু কি হবে এটা না অনলি মোট W টোটাল, তার কি কারণ এটা ওয়ার্ক ডান অন দা সিস্টেমটাকে আমরা ক্যালকুলেট করছি। তাহলে Q1 কি হবে, Q1 মানে হচ্ছে মাইনাস W অফ দিস স্টেপ। তাহলে Q1 যদি হয় মাইনাস W কি হবে nRT1 ln V3 বাই V4 বাই এইখানটাতে কি হবে যদি আমরা কমন নেই nR ln V3 বাই V4 কে যদি কমন নেই
কি পড়ে থাকবে T2 মাইনাস T1 সমান কি হবে T1 বাই T2 মাইনাস T1। এই হলো গিয়ে আমার এইটা হলো গিয়ে আমার সাইয়ের এফিসিয়েন্সি। এই তাহলে এটাকে আমরা যদি ইন টার্মস অফ মানে হিটের এক্সপ্রেশনে লিখি তাহলে কি হবে Q1 বাই Q2 মাইনাস Q1 Q1 বাই Q2 মাইনাস Q1। তাহলে আমরা এফিসিয়েন্সির এক্সপ্রেশন পেয়ে গেলাম কার না রেফ্রিজারেটর। তাহলে এটাকে আমরা মুছে দিচ্ছি। তাহলে একই হিট ইঞ্জিনের মানে এটা সমান কি দাঁড়ালো T2 মাইনাস বাই T2 মাইনাস T1 और কি আমার Q2 বাই Q2 প্লাস Q1। এইটা আমার ছিল গিয়ে কার্নোট সাইকেলের এক্সপ্রেশন। কার্নোট সাইকেলের হিট ইঞ্জিনের এক্সপ্রেশন ছিল এইটা আমার। আচ্ছা নেক্সট আমাদের রেফ্রিজারেটরের কি বেরোলো সাইয়ের ক্ষেত্রে আমাদের বেরোলো এটা T1 বাই T2 মাইনাস T1 বা বেরোলো Q1 বাই Q2 মাইনাস Q1 এইটা বেরোলো। তাহলে এইটা একটু খেয়াল রাখতে হবে যে রেফ্রিজারেটরের ক্ষেত্রে মানে কি প্রবলেমটা আমার এসছে মানে কোন এক্সপ্রেশনটা আমার এসছে। আচ্ছা বেশ এর পাশাপাশি আমরা যদি আরেকটা ছোট্ট জিনিস পাশাপাশি যদি একটু কনসেপ্টটাকে জাস্ট জেনে রাখি হিট পাম্প মানে যে মেশিনটা ওই শীতকালে হিট জেনারেট করে মানে ঠান্ডার দেশে যেখানে কোনো মেশিন দিয়ে রুম হিটিং এটসেট্রা হয় সেখানেও একই ইঞ্জিন অপারেট করে ইটা অফ এইচপি মানে সেখানে হিট পাম্পের এফিসিয়েন্সি কি হবে না কতটা রুমটাকে গরম করলো। তাহলে ডিফারেন্ট জায়গাতে আমাদের উদ্দেশ্যটা কি দেখ রেফ্রিজারেটরের ক্ষেত্রে কি আমরা চেয়েছিলাম না লোয়ার টেম্পারেচার থেকে কতটা হিটকে অ্যাবজর্ব করলো। আমার হিট পাম্পের থেকে ঠিক উল্টোটা কি আমরা লিখবো না হিট রিলিজড at higher temperature reservoir by কি হবে W টোটাল সমান হবে Q2 বাই Q2 মাইনাস Q1। এই হচ্ছে কি আমার হিট পাম্পের জিনিস মানে হিট পাম্প এবং রেফ্রিজারেটরের কার্নোট সাইকেলটা ঠিক উল্টো হবে দেন হিট ইঞ্জিন ঠিক একই রকম হবে কিন্তু এফিসিয়েন্সির এক্সপ্রেশনটা পাল্টে যাবে। বেশ তাহলে আমরা এই পার্টটা পড়লাম যে একটা কার্নোট সাইকেল থেকে রেফ্রিজারেটরের এক্সপ্রেশনটা কি হবে। বেশ এবারে একটা ছোট্ট ইন্টারেস্টিং জিনিস আমরা একটু পড়ব দেখ সেইটা হচ্ছে গিয়ে যে থিওরিটিক্যালি আমরা একটা কার্নোট সাইকেলের এফিসিয়েন্সি কি করে বাড়াতে পারি। তাহলে আমরা সেকেন্ড ল থেকে কি পড়েছি যে এফিসিয়েন্সি শুড বি লেস দেন 1 ইটা শুড বি লেস দেন 1 ইটা কখনো 1 হতে পারে না 1 মানে 100%। তাহলে মানে কোনো ইঞ্জিনের এফিসিয়েন্সি কখনো 100% হতে পারে না। তাহলে এটা কার্নোট সাইকেলের ইটার এক্সপ্রেশনটা কি T2 মাইনাস T1 বাই T2 বাকি 1 মাইনাস T1 বাই T2। তাহলে
এখানে আমরা কিভাবে কি করলে ইটার ভ্যালু বাড়তে পারে এখান থেকে। তাহলে ইটার ভ্যালু যদি বাড়াতে হয় তাহলে T1 বাই T2 এটাকে কিভাবে আমরা আরো কম করতে পারি, মানে T1 বাই T2 শুড বি মিনিমাম। তাহলে তার মানে এটা যত কম হবে এক থেকে তত কম জিনিস বিয়োগ হবে। বোঝ ভালো করে, এই টার্মটা যত কম হবে এক থেকে তত কম বিয়োগ হবে, তার মানে ইটার ভ্যালু তত বেশি হবে। তাহলে T1 বাই T2 কে যদি মিনিমাম হতে হয় একের কথা কি বলতে পারি, T1 শুড বি লেস, খুবই কম হওয়া উচিত। দুয়ের থেকে T2 শুড বি হাই, T2 বেশি হওয়া উচিত। T1 লেস মানে কি, T1 লেস মানে লোয়ার টেম্পারেচার, রিজার্ভারের টেম্পারেচার কম হওয়া উচিত। আর T2 হাই মানে কি, হায়ার টেম্পারেচার, রিজার্ভারের টেম্পারেচারটা বেশি হওয়া উচিত। এখন প্রশ্ন হচ্ছে, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে এই দুটোর মধ্যে কোনটা বেটার, মানে লোয়ার টেম্পারেচার রিজার্ভারের, মানে এই যদি আবার ছবিটা এঁকে দেই, এটা T2 এখান থেকে গেল গিয়ে আমার এই T1 এই ওয়ার্ক ডান নেট W টোটাল, এখান থেকে Q2 অ্যাবজর্ব করলো, এখানে Q1 ছেড়ে দিল। এইটা হায়ার টেম্পারেচার রিজার্ভার, এটা লোয়ার টেম্পারেচার রিজার্ভার। তাহলে প্রশ্ন হচ্ছে, হয় এইখানের টেম্পারেচার কমাতে হবে বা এইখানের টেম্পারেচার বাড়াতে হবে, হয় এটা আপ করো বা এটাকে ডাউন করো। এর দুটোর মধ্যে কোনটা বেটার সেইটাকে করতে গেলে দেখ, এরকম যদি একটা আমরা চিন্তা করি যে ইটা সমান 1 মাইনাস T1 বাই T2। এখন যদি এরকম করি ডেল ইটা বাই ডেল T1 এট কনস্ট্যান্ট T2, মানে T1 এর সাপেক্ষে যদি এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি এট কনস্ট্যান্ট T2 সমান কি আসছে না, তখন আসবে মাইনাস 1 বাই T2। আবার যদি এরকম করি ডেল ইটা বাই ডেল T2 এট কনস্ট্যান্ট T1 সমান কি আসবে না, সমান আসবে T1 বাই T2 স্কয়ার। এইবারে দেখ, যদি এরকম করি যে ডেল ইটা বাই ডেল T1 এট কনস্ট্যান্ট T2 এর মড বাই ডেল ইটা বাই ডেল T2 এট কনস্ট্যান্ট T1 এর মড নিলে কি আসবে 1 বাই T2 বাই T1 বাই T2 স্কয়ার সমান কি আসবে 1 বাই T2 ইনটু T2 স্কয়ার বাই T1 সমান কি আসবে T2 বাই T1, which always greater than 1, মানে কারণ আমরা কি জানি T2 greater than T1, তার মানে del of eta 1 by del T1 by T2 should be greater than del eta by del T2 at constant T1। তার মানে এটা দাঁড়াচ্ছে যে T2 কে ফিক্সড রেখে T1 কে চেঞ্জ করলে এফিসিয়েন্সি চেঞ্জ বেশি হবে দেন এইটা, মানে T1 ফিক্সড রেখে T2 চেঞ্জ। তার মানে এটাই জানাচ্ছে যে এখানে এই 1 নম্বরের ক্ষেত্রে এফিসিয়েন্সির চেঞ্জ বেশি বা এফিসিয়েন্সিটা ম্যাক্সিমাম হবে যে T1 টাকে কমালে
T2 কে ফিক্সড রেখে লোয়ার টেম্পারেচার রিজার্ভারের টেম্পারেচারকে যদি আমরা কমাই তখনই এফিসিয়েন্সিটা বেশি হবে। এই দুটো অপশনের মধ্যে এটা বেটার, এক নম্বরটা বেটার, এরকম করে আমরা প্রমাণ করতে পারি। বেশ, তাহলে এই ছোট ছোট জিনিসগুলো আজকের ক্লাসে আমরা পড়ে নিচ্ছি। নেক্সট আমরা কোথায় আসব? নেক্সট যে পার্টটাতে আমরা আসব, দেখ আমরা কয়েকটা স্পেশাল কেসের ক্ষেত্রে এনট্রপির কথা একটু বুঝবো। তার আগে এইবারে আমাদের সময় এসেছে এই কথাটাকে ডিসকাশন করা, যে এই সেকেন্ড ল থেকে আমরা কি পেলাম না এনট্রপির এক্সপ্রেশন পেলাম কি না কিউ রিভার্সেবল বাই টি। কিউ রিভার্সেবল কিন্তু হতে হবে, মানে রিভার্সেবল প্রসেসের কিউ বাই টি। এখন এইটা কি কাজে লাগবে আমাদের না, যেটা মেন উদ্দেশ্য যে একটা নিউ স্টেট ফাংশনকে আমরা ইন্ট্রোডিউস করলাম এনট্রপি। কোন প্রসেসের ক্ষেত্রে প্রসেসটা স্পন্টেনিয়াস হবে কি হবে না, স্পন্টেনিয়াস একটা নতুন টার্ম নিয়ে আসা হলো, স্পন্টেনিয়াস হবে কি হবে না সেইটা ডিপেন্ড করবে ডেল্টা এস এর উপরে। স্পন্টেনিয়াস কথাটার কি মানে? স্পন্টেনিয়াস কথাটার মানে যে প্রসেসটা নিজের মতো করে কোনো ড্রাইভিং ফোর্স ছাড়া হচ্ছে, মানে জোর জবরদস্তি না করে যে প্রসেসটা হচ্ছে। আমরা বলতে পারি সারা দিনে তোরা পৃথিবীতে যা কিছু ন্যাচারালি অকারিং প্রসেস দেখিস সবই স্পন্টেনিয়াস প্রসেস। যেমন গাছে ফুল ফুটছে, সে প্রসেসটাও একটা স্পন্টেনিয়াস প্রসেস। নদীতে জল বয়ে যাচ্ছে, সেটাও একটা স্পন্টেনিয়াস প্রসেস। মনে কর কোথাও আগ্নেয়গিরিতে লাভা উদগীরণ হচ্ছে, ওটাও একটা স্পন্টেনিয়াস প্রসেস। বাতাস বইছে, সবই কিন্তু একটা স্পন্টেনিয়াস প্রসেস। তাহলে এই কথাটা মাথায় রাখবি, অল ন্যাচারালি অকারিং প্রসেস আর স্পন্টেনিয়াস। সমস্ত ন্যাচারালি অকারিং প্রসেস আর স্পন্টেনিয়াস। থার্মোডাইনামিক্সে আমরা যে কোনো কেমিক্যাল রিয়াকশন বা যা কিছুর কথা আমরা বলবো বা যে কোনো প্রসেস যে ঘটছে সেই প্রসেসকে স্পন্টেনিয়াস হবে কি হবে না সেইটা যে প্যারামিটারগুলোর উপরে ডিপেন্ড করে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে এনট্রপি ফাংশন। এনট্রপির সাপেক্ষে স্পন্টেনিয়াসের একটা শর্ত আছে। কি সেই শর্তটা না, ফর স্পন্টেনিয়াস প্রসেস ডেল্টা এস মাস্ট বি গ্রেটার দেন 0। এনট্রপি সবসময় কোনো স্পন্টেনিয়াস প্রসেসের ক্ষেত্রে এনট্রপি গ্রেটার দেন 0 হবে। এই সময় একটা কথা জেনে রাখ, আমাদের ইউনিভার্স মানে এই যে সিস্টেম এবং সারাউন্ডিং মিলে যে আমরা ইউনিভার্স বলছি, বা আমাদের এই যে আমরা যেখানে বেঁচে আছি এই যে সৌরজগৎ আমরা যাকে বলি ইউনিভার্স, তার এনট্রপি কিন্তু সবসময় বাড়তে আছে। এনট্রপি অফ আওয়ার ইউনিভার্স ইজ অলওয়েজ এক্সপান্ডিং, অলওয়েজ ইনক্রিজিং, বাড়ছে। এনট্রপিকে অন্যভাবে আমরা বলতে পারি কেওসনেস। মানে এরকম করে একটু ভাব যে তোরা এখনো পর্যন্ত কলেজে ক্লাস করিসনি কিন্তু স্কুলে তো ক্লাস করেছিস। একটু চিন্তা কর, স্কুলে প্রথম পিরিয়ডটা যখন শুরু হয় তখন ক্লাসটা যেভাবে চুপচাপ থাকে, যখন ছুটির সময় যত হয়ে আসে তখন ক্লাসের মধ্যে চঞ্চলতা বাড়ে, মানে ছাত্রছাত্রীদের মধ্যে তত বাড়ি যাওয়ার জন্য একটা ছটপটানি বাড়ে। ওই যে চেঞ্জটা, যে প্রথমে চুপ করে বসে থাকা এবং সময়ের সাপেক্ষে যত বাড়ি যাওয়ার সময় এগিয়ে আসছে মনটা তত
চঞ্চল হচ্ছে, মানে আমাদের এই ছাত্রছাত্রীর মধ্যে এন্ট্রপিটা তত বাড়তে আছে, কেওয়াসনেসটা তত বাড়তে আছে। এটাই হচ্ছে কি এন্ট্রপি। মানে এন্ট্রপিটার মানে হচ্ছে কেওয়াসনেস, মানে কে কত বেশি করে ছড়িয়ে আছে। মানে এক জায়গাতে চুপচাপ থাকা মানে হচ্ছে এন্ট্রপি খুবই কম, সবাই একটু মানে মনে কর স্যার যেই ক্লাসে ঢুকলেন বেশ সবাই চুপচাপ করে বসে আছে, তখন হচ্ছে এন্ট্রপি মানে খুবই কম। কিন্তু যেই স্যার ক্লাস থেকে বেরিয়ে গেলেন সবাই চেঁচামেচি গন্ডগোল জুড়ে দিচ্ছে, মানে এন্ট্রপিটা খুব বেশি। মাছের বাজারে গিয়ে দেখবি যে এন্ট্রপিটা হিউজ, মানে সবাই চেঁচামেচি করছে মাছের বাজারে। তাহলে এইটা হচ্ছে এন্ট্রপি ব্যাপারটা, এটাকে এইভাবে ফিল করতে হবে। এখন স্পন্টেনিয়াস প্রসেসের ক্ষেত্রে এন্ট্রপিটা অলওয়েজ পজিটিভ, এন্ট্রপি গ্রেটার দেন 0 ফর এনি স্পন্টেনিয়াস প্রসেস। আর এন্ট্রপি ডেল্টা এস যদি সমান যদি 0 হয় তখন প্রসেসটা আন্ডার ইকুইলিব্রিয়াম প্রসেস, মানে এ এই সাইন দিয়ে বি, এ বির দিকে যাচ্ছে, বি আবার এর দিকে, রিঅ্যাকট্যান্ট যাচ্ছে টুয়ার্ডস দ্য প্রোডাক্ট এগেন কামিং ব্যাক টু দ্য রিঅ্যাকট্যান্ট। আর এন্ট্রপি যদি নেগেটিভ হয় তখন সেই প্রসেসটা হচ্ছে নন স্পন্টেনিয়াস। তার মানে এই কথাগুলো যে বলছি এটা কিন্তু উইথ রেসপেক্ট টু এন্ট্রপি, মানে শুধু এন্ট্রপি দিয়ে যে আমরা স্পন্টেনিয়াস এবং নন স্পন্টেনিয়াসটাকে ডিফাইন করতে পারবো তা কিন্তু নয়। এন্ট্রপি একটা প্যারামিটার, যে প্যারামিটার গুলো দিয়ে নেট স্পন্টেনিয়াস হবে কি হবে না যাকে আমরা ডিফাইন করতে পারি, তার মধ্যে এন্ট্রপি একটা অন্যতম ফ্যাক্টর। সেটা তোরা পরের দিকে থার্মোডাইনামিক্সের শেষের দিকে আমরা দেখাবো যে আলটিমেটলি কোন সিস্টেম স্পন্টেনিয়াস হবে কি হবে না সেটা কিসের উপরে ডিপেন্ড করছে। এখন আপাতত কি শিখলাম যে এন্ট্রপির সাপেক্ষে যদি আমরা কোনো প্রসেসকে স্পন্টেনিয়াস কি নন স্পন্টেনিয়াস বলতে চাই, তাহলে স্পন্টেনিয়াস মানে এন্ট্রপি শুড বি গ্রেটার দেন 0, নন স্পন্টেনিয়াস মানে এন্ট্রপি শুড বি লেস দেন 1, আর এন্ট্রপি সমান 0 মানে প্রসেসটা ইকুইলিব্রিয়ামে আছে। এইটাই হচ্ছে কি বক্তব্য। এবং কি শিখলাম যে আমাদের ইউনিভার্সাল এন্ট্রপি অলওয়েজ ইনক্রিজিং, সেই জন্য এন্ট্রপিটা সবসময় ইউনিভার্সের ক্ষেত্রে বাড়ছে। এবং এন্ট্রপি মানে কেওয়াসনেস, মানে ছড়িয়ে পড়া, আমরা সেটাকে বোঝাতে পারলাম। ক্লিয়ার? এবারে চিন্তা কর, আমরা ওই যে বলেছি আইডিয়াল গ্যাসের মিক্সিংটা এন্ট্রপিক্যালি ফেভারেবল, কারণ আমরা দেখিয়েছি মিক্সিং হলে এন্ট্রপিটা পজিটিভ হচ্ছে, সেই জন্য মিক্সিংটা ফেভারেবল প্রসেস। ঠিক আছে, এইখানেই আমরা আজকের ক্লাসটা শেষ করলাম, এখান থেকে আমরা পরের দিন শুরু করব।